হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলে গিয়েছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করতে পারবো না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদের দুর্গের ভিত ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়। নমস্কার, আজ আপনারা শুনবেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর, প্রয়াণ 1950 সালের 1 নভেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্পের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। ওনার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি। 1951 সালে ঈশামতী উপন্যাসের জন্য ওনাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, অভিশপ্ত। আমার জীবনে সেই এক অদ্ভুত ব্যাপার ঘটেছিল সেবার। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে একই নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্প গুজবেই সময়টা কেটে গেল। সময়টা পুজোর পরে পরে। দিনটা মেঘলা মেঘলা ভাবেই কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগেই কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প হয়ে প্রকাশ হলো। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বড় নদী ছেড়ে একটা খালে গিয়ে পড়লাম। শোনা গেল খালটা এইখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তরে একেবারে মেঘনায় গিয়ে মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্থানীয় কেয়ার জঙ্গলে মেঘে ঢাকা চতুর্দশীর জ্যোৎস্নায় ঝিকিমিকি করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফান বনের জঙ্গল জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতেই যাচ্ছিলাম। বরিশালের সেই অংশটা সুন্দরবনের খুবই কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়। 10-12 মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্ধি। আরো একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন ঘন বন আর জলের ধারে বড় বড় হোকলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছয়ের মধ্যে। এইসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানান গল্প করতে লাগলেন। তারা কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই নাকি লঞ্চে করে একবার সুন্দরবনের নানান অংশ ঘুরে বেরিয়েছেন। সেই সবই গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মাত্র একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়িবে। এত রাতে নদীটা পাড়ি জমাতে পারিব না। এইখানেই নৌকা রাখি। নৌকা সেইখানেই বাঁধা হলো।
এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত্র গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে গিয়েছে। সঙ্গীকে বললাম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘটাক লাফিয়ে পড়বে না তো নৌকার ওপর? সঙ্গী বলল, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে গিয়ে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো আর হবে না, আর ঘুমানো ঠিকও না। আসুন একটু চোখ বুঝেই থাকি। একটুখানি চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখলাম তিনিও ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে তো মনে হয় না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে জেগে থাকি চোখছে। যাই, আমিও গিয়ে তাহলে শুয়েই পড়ি। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার ঝোপের ওপাশে অনেক দূরে জঙ্গলের মধ্যে কে যেন গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি করে উঠে বসলাম। গ্রামাফোন? এই বনে এত রাত্রে গ্রামাফোন কে বাজাচ্ছে? কান পেতে শুনলাম, গ্রামাফোন না, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখানে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো এটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামাফোন বাজালে যেরকম খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ খানিকটা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়, এও অনেকটা সেই রকম। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারলাম না কথাগুলো কি। শব্দটা মিনিট খানেক স্থায়ী হলো, তারপর অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনই নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশে কালো ঘুটঘুটে অন্ধকার, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কল কল করে বাঁধছে। আর শেষ রাত্রে বাতাসের জলের ধারে কিয়ার ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলাম বেচারীরা ঘুমাচ্ছে, ডেকে কি বা হবে, তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট আর্ত করুণ ঝিঝি পোকার রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকার মাঝি ধরপড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, আরে উঠুন উঠুন, আরে ও মশাই, আরে ঘুমাবেন পরে, উঠুন আগে, উঠুন। কি 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 হলো, কি হলো? কোনো জন্তু টন্তু নাকি? মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে, বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু, শুনতে পেয়েছেন? আমি ব্যাপারটা বললাম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলাম। চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকার তলায় বাজছে, আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলে, এটা কি তবে? মাঝি বললে, বাবু, এই তো কীর্তি পাশার ঘর। সঙ্গী বললেন, তবে তুই এত রাতে এখানে নৌকো রাখলি কেন? বেকুব কোথাকার! মাঝি বললে,
তিনজন আছি বলেই তো রেখেছিলাম বাবু। ভাটায় নৌকা পিছিয়ে নেওয়ার তো জোর ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যতই না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললে, ওরে তো সেই কেরোসিনে ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত তো এখনো ঢের। মাঝিকে বললাম, এই এই তুমি 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 শব্দটা শুনতে পেয়েছিলে? সে বলে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়ে তো ঘুমটা ভেঙে গেল। আমি তো আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ওটা শুনেছি। সঙ্গী বললে, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমা নয় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলেই শুধু নৌকোর মাঝির কাছেই এটা সুপরিচিত। এর পিছনে একটা ইতিহাস আছে বটে, কিন্তু সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়। সেইটাই আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিব্বার আলোয় অন্ধকার বনভূমির বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তি পাশের গড়ের ইতিহাস শুনতে লাগলাম। 300 বছর আগেকার কথা। মুনি খাঁ তখন গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন বার ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদ আলীর খুবই প্রতাপ ছিল। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের খোঁজে উঁত পেতে বসে থাকতো। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এখানে আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এই বনের পশ্চিম ধার দিয়ে তখন একটা খাল বড় নদীতে গিয়ে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কবই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় বড় ছিপ ছিল। ছিপ বলতে ছোট জাহাজ বা নৌকো জাতীয় কিছু। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়েরই এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজার চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র, চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণ পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবীর মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। 2-1 দিনের মধ্যে কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা জায়গা খুঁজে হয়রান হয়ে শেষে আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার চাপা আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তলোয়ারখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বলল, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ, ওকে আর কখনো আসবে এখানে?
দিন কয়েক এইরকমভাবে কাটাবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ দৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ের বন্ধু পত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচল। যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিল, এবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোককে সঙ্গে এনো যে দিন রাত্রি তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল। প্রখর রৌদ্রে বর্জার দক্ষিণ দিকের দিকবলায় প্রসারী জলরাশি তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে পারে। সেটা রায়মঙ্গল আর কালবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র। সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ বা সাংঘাতিক জখম হলো। নরনারায়ণ নিজেই দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের একটা খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়ল। তিনি জ্ঞান হলে দেখতে পেলেন একটি অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝতে পারলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কতদিন কত রাত ঠিক এইভাবেই কেটে গেল, কিন্তু কেউ তার জন্য খাদ্য আনলেন না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সেদিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহে নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোকও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকেও অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময় মৃত্যুতন্দা এসে তাকেও আশ্রয় করল। কতক্ষণ পরে তা তিনি ঠিক বুঝতে পারলেন না। হঠাৎ একটা আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোরটা কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তা অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, সব স্বপ্ন নয়তো, কিন্তু কিন্তু এই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র মিত্র গাত্রের সবুজ শ্যাওলার দেওয়াল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক। ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে বন্ধু পত্নীর পেছনে পেছনে চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনে খাল ধারে এসে পৌঁছেছেন।
লক্ষ্মী দেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানেই খেয়ে নাও। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। ব্যাপারটা কি তা নরনারায়ণ একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই, এবং তার অবর্তমানে কীর্তি রায় ভবিষ্যৎ পত্তনীরা। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি এবং সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহকোমল হয়ে এসেছে। তার চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্তর বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছকে দুলিয়ে কলকল করে বড় নদীর দিকে ছুটে চলেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, ও ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিচ্ছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন মনে হচ্ছে এইসব গৌর টৌর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ একেবারে বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আর জানতে পারি, খিড়কিগড়ের পাইপ সর্দার আমায় মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। নরনারায়ণ বললেন, বহু ঠাকুরন, আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর মুখ চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই বলে সাহস পাইনে, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন। আমি তোমার কাছে বলে যাচ্ছি, তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যাও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণই বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত। হয় তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? তিনি দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তবে তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরের দিন দিনের আলো আবার ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কেউ কোনোদিন দেখেন। রাতের হিংস্র অন্ধকার তাকে যেন গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ নিজের রাজধানীতে বসেই সব শুনলেন। গুপ্ত সুরঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরেই তার কানে গেল বাসন তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে। সেদিন রাতে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে নরনারায়ণ রায়ের চোখের পাতাও যেন ভিজে উঠল। তার মনে হলো
তার অভাগিনী বউ ঠাকুরনির হৃদয় যেন নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহে ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূমধ্যিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলে গিয়েছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করতে পারবো না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদের দুর্গের ভিত ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরে 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহিরের নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তিরায় আগে থেকেই প্রস্তুত ছিল। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণা মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেসে তাদের পত্তনিদার নরনারায়ণের সঙ্গে যোগ দেবেন এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু তাহলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবি। তার পরিচালনায় 10খানা সুলুপ পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নৌবাহিনীর এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এতই প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়বে। গঞ্জালেসের 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে দিয়ে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছন দিকে গিয়ে দাঁড়ালো। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করবার জন্য আদিষ্ট হলো। অতর্কিত আক্রমণে কীর্তিরায় নোয়ারা শত্রু বহর কর্তৃক ছিপিয়াটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার মতো ক্ষমতা তাদের আদেও রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্ধি খুব দূরে নয়, কাজেই কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের ওপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়ের মতো নরনারায়ণের চোখের সম্মুখে তার বন্ধু পত্নীর বিদায়ের রাতের কাতর বিনতিপূর্ণ সেই চোখ দুটি তার মনে পড়ে গেল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেনটা কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের একটা প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো, গড়ের মধ্যে কেউ নেই।
নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজেই গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। দুপুরে কেবলমাত্র দুখানা শুরু খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার কয়েকদিন পরে পর্তুগিজ জলদস্যু দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে এসে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি একটা বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের একজন বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তার পরিবার বর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে একটা গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছে এবং একমাত্র এই লোকটি তার সন্ধানটা জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকলের বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমনই ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার কোনো উপায় ছিল না। কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহটি ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এইভাবেই কীর্তি রায় আর তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন অংশে গিয়ে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হলো না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বতপ্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি ভেতরে গেলে গভীর অরণ্যের ভেতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। গভীর রাত্রে বনভূমি যখন নীরব হয়ে যায় তখন হিজল হিমতাল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারের বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে। সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে আলোৎক্ষেপী লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে। তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে। ভয় বেশি রাত্রে এই পথে নৌকা নিয়ে কেউ যেতে চায় না। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, সঙ্গীর কণ্ঠে অনির্বাণ কায়েত, গল্পের সূত্রধার নরনারায়ণ ও মাঝির কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, লক্ষ্মী দেবীর কণ্ঠে মৌহা ব্যানার্জি, অন্যান্য চরিত্রে সৌমিলি পাল, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।